জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথ নমো নমঃ। তাহলে আমার ভিডিও করাগুলি বা আমার ভিডিওগুলি দেখার এবং আমার লেখালেখি বইগুলো পড়ার পাঠক বন্ধুগণ, আপনাদের মধ্যে বড়দিগকে আমার মহাকর্মকটি সম প্রণাম এবং ছোটদিগকে আমার স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দিয়ে আমি আজ বলতে চাইছি যে আমি গতকাল 3টি ভিডিও আমি এই স্বপ্ন ঘেরা রজনী, এই যে স্বপ্ন ঘেরা রজনী এখানে আমার তাছাড়াও আমি এর আগে আরেকটি কথা আপনাদেরকে বলবো যে এই লাল লেখাগুলোর সাথে আজকের ভিডিওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এগুলো থেকে গেছে, আমিও মুছার মতো সময় পাইনি। তাছাড়া এগুলো ছোট ছেলেদের নজরে পড়লে এগুলো হয়তো তারা এই প্রশ্নের জবাব যদি করে থাকে তাহলে অনেক উপকৃত হয়ে থাকবে। তো আজকের এই বোর্ডটিকে লক্ষ্য করে আপনারা পড়ে নেবেন, আমি ছেড়ে দিয়েছি। এই বোর্ডে যা লেখা আছে আজকের প্রোগ্রাম বা এই ভিডিওর মধ্যে সেটাই বা সেই তথ্যগুলোর মধ্যেই তাকে বিস্তার করে আমি সংগ্রহ করে রাখবো এবং আপনাদের মোবাইলে ছেড়ে দেবো। এই যে 2য় অধ্যায়, এই যে স্বপ্ন ঘেরা রজনী আমারই লেখা, বিনয়চন্দ্র প্রামাণিক আমারই লেখা, এবং আমি এই বয়সেও আমি আপনাদেরকে আমার কর্কশ গলায় হলেও আমি অভিনয় করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এতে আমি ক্ষমা চেয়ে নিয়ে বলতে চাইছি আপনাদেরকে যে আমার গলার স্বর অবশ্যই আর পরিবর্তন করা যাবে না, কেননা বয়স হয়ে গেছে। সেই জন্য তবু আপনারা যাই হোক না কেন আপনারা কাহিনীটির উপর এবং সেই করুণ কথাবার্তাগুলোর উপর আপনারা নজর দিয়ে আপনারা হয়তো আমার ভিডিওটি দেখে থাকবেন এবং আমার বইগুলো, আমার লেখালেখি বইগুলো যদি আপনাদের পড়ার ইচ্ছে থাকে তাহলে আপনারা পড়ে থাকবেন। তবে এখানে আমি আরেকটা কথা বলতে চাইছি যে আমার ভিডিওগুলো করার মধ্যে মানে খুব স্পিড বা তাড়াতাড়ি আমি করে ফেলি। তাছাড়াও আমার মানে বডি সঞ্চালন এবং হাত পায়ের সঞ্চালনটা একটু বেশি হয়ে যায়, কেননা আমি সদাবেলায় মানে অস্থির অবস্থায় থেকে যায়, কেননা আমার সর্বদাই মানে কাজ থেকে যায়। তাই আমি ভাবি তাছাড়াও আমার করে থাকা মানে এই যে ভিডিওগুলো অতি বড় এবং 10 পাতা 12 পাতা এই ধরনের এই সাইজের বই থেকে পড়ে আমাকে একটি ভিডিওর মধ্যে বা 25 থেকে 30-29 মিনিটের মধ্যেই সেটি ভরে দিতে হয়, আর নয়তো আমার ভিডিওটি বন্ধ হয়ে যাবে। তাছাড়া আধা ঘন্টার বেশি হলে তা আপনাদেরও দেখার অসুবিধা হবে, মানে দেখতে আপনাদের সময় হবে না। সেই জন্য আমি তাড়াহুড়োর মধ্যে বলে দিই, কেননা আমি বলে দিই কেবলমাত্র বলে থেকে আমার অভিনয় দেখার জন্য নয়, বা মানে আমার গলার স্বর মানে সুন্দর যে সেই মানে সেটাও মানে শোনার মতো নয়, কেবলমাত্র করুণ দৃশ্যগুলো বা অভিনয়গুলো কিভাবে ঘটেছিল, কেমনভাবে ঘটেছিল, আমাদের জীবন কিভাবে আগের জীবন বিতে গেছে, এবং যাতে আমাদের ছোটদের সেই জীবনটা বা সেইভাবে জীবন না বিততে পারে বা বিতাতে পারে বা আরও যেন মানে উন্নতির রাস্তায় নিয়ে আসতে পারে, সেই ঘটনা সম্বন্ধে আমার যত সব বই লেখা। তবে আমি আবার যেসব ভিডিওগুলো তৈরি করবো এগুলো আর তো আমি আমার গুরুদেবের কথা মতো, অর্থাৎ আমি আমার যদিও সাথ দেবার কেউ নেই তবুও বলেনি যে যার কেউ নেই তার ভগবান আছে, এ কথা সত্যি। কেননা আমাকে হেল্প করার মতো বা আমাকে গাইড করার মতো মানে আমার কেউ নেই। কেননা যদি কেউ কোনো কর্ম মানে ভালো কর্ম, আমি এমন কিছু ভালো কর্ম করছি বলে আমি জানি না, তবু কেউ যদি ভালো রাস্তায় চলার সবাইকে চেষ্টা করে বা ভালো কর্ম করে থাকে তার বিরুদ্ধে অনেকেই মানে বিরুদ্ধাচরণ করে থাকে, সে কথা আমি মর্মে মর্মে বুঝতে পেরেও আমি কিন্তু কারো প্রতি প্রতিবাদ করতে বা কারো নিকট প্রকাশ করার মতো আমার সাহস হয় না বা দরকারও নেই। সেই জন্য বলেছিল যে যার কেউ নেই তার ভগবান আছে। সেই জন্য আমি এই মোবাইলের মধ্যে আমি যা কিছু করে থাকি আমাকে ওই মোবাইলের মধ্যে মানে যেন আমার
আমার গুরুদেব সমান, যা যেই হোক না কেন, ভগবান হোক আর দেবতা হোক, যেই হোক, আমাকে গাইড করেন এবং বলে দেন যে এইভাবে করো তুমি ভিডিও, তাহলে তোমার ভালো হবে, এইভাবে বই লেখো ভালো হবে। আর আমার বই লেখাগুলো যে মোটামুটি ঠিক আছে এ কথা উনি বলেছেন। তবে আজ থেকে আমি ওনার কথা মতো আর একটু মানে স্থিরভাবে থেকে আমি আপনাদের জন্য ভিডিওগুলো আরো ছোট্ট ছোট করে বানিয়ে থাকবো। তবে আরেকটা কথা হলো যে আপনাদের বড়দের জন্য বা ছোটদের জন্য এই যে মানে কাহিনী থেকে বা আমার কবিতা বই থেকে মানে কবিতা আবৃত্তি করে আপনাদেরকে বা তাদেরকে শুনিয়ে থাকি, তাতে আমার ওই ছোটদের বা প্রথম শ্রেণী থেকে মানে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের সামান্য আমার বর একটু মানে কমপ্লেন করে থাকে যে স্যার আপনি আমাদের জন্য প্রতিদিন কেন অঙ্ক ভিডিও বা বাংলা ভিডিও করছেন না। আর তার জন্য আমি তাদেরকেও সান্ত্বনা দিয়ে বলে রেখেছি যে এই 5 থেকে 7 দিনের মধ্যে আমি এই বইটি শেষ করার পরে এই যে স্বপ্ন ঘেরা রজনী এই বইটি আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে করে শুনিয়ে দেবো, আর বা আমি ভিডিওর মধ্যে মানে সংগ্রহ করে আপনাদের মোবাইলে ছেড়ে দেবো। তো আপনাদের প্রতিশ্রুতি, আপনাদেরকে দেওয়া প্রতিশ্রুতি আমরা অবশ্যই পালন করবো। কেননা আমি গুরুদিগকে বা আমার বড়দিগকে যা আমি বলে থাকি বা 10 গুরুর পরামর্শ ছাড়া আমি কোনো কাজ করি না। তাই সেই জন্য আপনাদের ছেলে মেয়েদের জন্য যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো আপনাদের মোবাইলে ছেড়ে দিই, এবং সেগুলো আমি বলেছি যে আপনারাই যদি আপনাদের মোবাইল খুলে আপনাদের ছেলে মেয়েদিগকে মানে সেই আমার ভিডিওগুলো দেখাতে পারবেন, তাহলে তারা নিশ্চয় মানে অন্ধকার থেকে মানে আলো রাস্তায় অক্লেশে নিজেরাই চলতে পারবে। তাদের জন্য টিউশন মাস্টারের দরকার হবে। কেননা আমি গল্পের আকারে অঙ্ক বা গল্পের আকারে সবকিছু সাবজেক্ট আমি তাদেরকে বুঝিয়ে দেবো। তবে এই 5 থেকে 7 দিনের মধ্যে আমার এই ভিডিওটি শেষ হবে। তারপর আমি কম্পিউটার শেখানোর ভিডিও এবং কম্পিউটার ভিডিও শেখানোর বা ওই কম্পিউটার থেকে বাংলায় কিভাবে লেখে, ইংলিশে কিভাবে লেখে, কিভাবে বই লেখেছে অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে শিখিয়ে দেবো। এবং বড়রা যদি কেউ শিখতে চান তা আমি অবশ্যই মানা করবো না, শিখতে পারেন, দেখতে পারেন। আর তাদের অঙ্ক ক্লাস এবং বাংলা ক্লাস এবং আরো সাধারণ জ্ঞান ক্লাস আমি প্রতিদিন একটা করে তাদের জন্য অবশ্যই করব। কেননা তাদের এই দেখতে মানে প্রথম বার্ষিক পরীক্ষা এসে যাবে, তাহলে আমি অবশ্যই তাদের জন্য করব। তাহলে আপাতত আর বেশি যদি কথা বলতে চাই তাহলে আমার ভিডিওটি বড় হয়ে যাবে। সেই জন্যই আমি আমার গুরুদেবের বা এই মোবাইলের মধ্যে আমার যে গুরুদেব আমাকে পরিচালনা করে থাকছেন মানে ওনার কথা মতো আমি এই ভিডিওটি অতি শান্তশিষ্টভাবে বা চঞ্চল ভাব না নিয়ে আমি মানে স্থির মাথায় কাজ করে আমি ভিডিওটি করার চেষ্টা করছি। তবু কিন্তু এই বয়সে আর কিছু পরিবর্তন করা যাবে না। আগে তো সময় পেলাম না, ইচ্ছে ছিল যা স্কুল জীবনে আমি অনেক কিছু করেছিলাম, লিখেছিলাম, তারপরে অভিনয় করেছিলাম, কিন্তু আপাতত বহুত টিউশনি পড়াই, বই লিখে দেখুন আবার 2টো বই আমার সংশোধনের জন্য এসে গেছে সারাত্রি ঘুমনে। তারপর আরো আমাকে 2 দিন আমার দিদি বাড়িতে যেতে হবে। আমি এই জন্যই আমি বিশ্বাস করবেন নাই কেউ যে আমি 24 ঘন্টার মধ্যে আমাকে 22 ঘন্টা আমাকে জেগে থাকতে হয়, আর 2 ঘন্টা আমি রেস্ট পাই। যদিও বিছানায় শুই কিন্তু ঘুমাবার আমার মানে কোনো সময় পাওয়া যায় না, বা তখন আমার মনের মধ্যে একটা অস্থিরতা ভাব বা কোনো চিন্তা আসে, এটা করলে ভালো হতো, ওইটা করলে ভালো হতো। সে কথা যাক, আমি ধীরে ধীরে আপনাদেরকে সব কথা আমার মনের কথা বলবো এবং আপনাদেরও মনের কথা আমি শুনবো এবং সেগুলো আবার আমার বইয়ে আবদ্ধ করে আপনাদেরকে শোনাবো। আমি সবাই মনের কথা শোনাবো। তাহলে আমি এইটি আমি প্রথম অধ্যায়টি এই বইটি থেকে প্রথম অধ্যায় আমি কমপ্লিট করেছি 3টি ভিডিও দ্বারা। এইটি হবে 4 নম্বর ভিডিও। এইটি কত নম্বর ভিডিও হবে না 4 নম্বর ভিডিও হবে। এখানে 3 পর্যন্ত গেছে, এই যে এখানে আমার 3 নম্বর পর্যন্ত ভিডিও আমি শেষ করেছি 3টি ভিডিও দ্বারা। প্রথম যে খণ্ডটি এই প্রথম খণ্ড নয়, প্রথম অধ্যায়টি আমি 3টি ভিডিও দ্বারা সমাপ্ত করেছি। এবার এটা 4 নম্বর পার্ট 4 হবে, এটা দ্বিতীয় অধ্যায়। তাহলে আমি বলি যে
এই অধ্যায়টিতে আগের তিনজন বন্ধু বান্ধবী ছাড়াও আপনারা আরেকটি নতুন চরিত্র অর্থাৎ সুরবালার বান্ধবী প্রিয়া নামে একটি মেয়ের আবির্ভাব এবং তার মুখের কিছু কথা জানতে পারবেন। কিন্তু তার আগে সুরবালার মায়ের নিকট আদেশ নিতে গিয়ে কি বলতে চাইছি, তার মানে কি সুরবালার বান্ধবীর দিদি কোনো কারণে মানে স্বর্গবাসী হয়েছে, সেই জন্য সুরবালা তার বান্ধবীর বাড়িতে যাবে, আর সে যাবার আগে নিশ্চয় বাবা মায়ের আদেশ নেবে। আর সেই কথাটাই আমি বলবো। সুরবালা বলছে, মা আমি এখন প্রিয়াদের বাড়িতে তার সাথে দেখা করতে যাব, কেননা এই দুঃখের দিনগুলোতে তার সাথ না দিলে সে আরো বেশি দুঃখে ভেঙে পড়বে। মা তখন কি বলছে, ঠিক আছে মা, যদি যাবি তাহলে তাদের জন্য বাজার থেকে কিছু তাজা ফল কিনে নিয়ে যাবি, আর এটাই বাস্তব। তখন সুরবালা বলছে, হ্যাঁ মা, তোমার কথা মতো তাই করবো। প্রিয়া তখন কি বলছে, তারপর প্রিয়া তাদের বাড়িতে উপস্থিত হয়ে গেছে, হঠাৎ করে তার আবির্ভাব হয়ে গেছে, তার বান্ধবীর বাড়িতে চলে গেল। তখন প্রিয়া মানে তার সুরবালার বান্ধবী বলছে, প্রিয়া বলছে, আয় সুরা, তাকে দেখেই মানে সে মানে মন খারাপ করে হোক যাই হোক, তার দিদি মারা গেছেন, আর তাই মন খারাপ করে আয় সুরা, মানে চোখে জল ভরা অশ্রু ভরা চোখে সে সুরাকে তার বান্ধবীকে মানে আহ্বান করছে। তারপরে কি বলছে, আয় সুরা বস, আজ আমাদের দুঃখে তোকেও দুঃখিত করি। সুরবালা তখন কি বলছে তার বান্ধবী, তাছাড়া তুই করবি না তো আর কে করবে? ভেবে দেখ প্রিয়া, তোর সাথে পরিচয় হবার পর থেকে এতদিন পর্যন্ত আমাদের দুজনার মধ্যে একজনা হলেও যদি একখানা গাছ থেকে পেয়ারা তুলে নিয়ে আসি, তবুও আমরা সেটাকে দুই বান্ধবী ভাগ করে খেয়ে থাকি। তাহলে আমরা আজও সেইভাবে আমার দুঃখের ভাগ তুই বা তোর দুঃখের ভাগ আমি কেনই বা না নেব বল। তখন প্রিয়া কি বলছে, কিন্তু এইভাবে আর কতদিন বিনা কারণে কে কার দুঃখের ভাগ নিয়ে এই সংসারে পড়ে থাকবে? কোনো কারণে এই কথাটা বলছি, সে কারণটা আমি বুঝিয়ে দেবো এইখানে পড়ে। সুরবালা কি বুঝে, বিনা কারণে? আশ্চর্য হয়ে যাচ্ছে, তার মানে তুই তাহলে কি বলতে চাস? তোর প্রিয়া কি বলছে, তার বান্ধবী, হ্যাঁ সুরা, তোর ভাবনায় এই কথাটাই ঠিক। তাছাড়া আমার দিদিকে শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকেই তাদের নিকট হয়তো বহু জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছিল, কেননা জামাইবাবু তো বিদেশে চাকরি করেন, কিন্তু কোনো কারণবশত দিদি সেখানে যায়নি। তাই বিয়ে হবার পর থেকে দিদি নিজের শ্বশুর শাশুড়ির নিকটেই থাকতো। কিন্তু দিদি কিসের দুঃখে অত্যধিক দুঃখিত হয়ে মনমরা হয়ে পড়েছিল, ওইসব কথাগুলো দিদি আমাদের নিকট লুকিয়ে রাখতো। তবুও কিন্তু আমি সেই রহস্যের কথাটি দিদির শ্বশুর বাড়িতে গিয়ে আমার বুদ্ধির জোরে জেনে নিয়েছিলাম, কেননা মেয়ে ছেলে তো, যে দিদির কি অসুবিধার কথা তার শ্বশুর শাশুড়ি জ্বালাতন করে নাকি সে কথাটা ছেলে গোপনে জেনে নিয়েছিল এবং মোবাইলের মধ্যে আবদ্ধ করে রেখেছিল কিছু কথা। তাছাড়া আমার মোবাইল দ্বারা তাদের সব কথাগুলো রেকর্ডিং করে রেখেছি। তাহলে দেখুন সে কথা মানে তার বুদ্ধিটা কত সার তার ভগ্নির। এবং সেই দিন থেকে আমি জানতে পারলাম আমার দিদির বিধির বিধান পরগোত্রে আসার পর নিয়তির খাতায় আরো নতুন করে তারা সবাই মিলেমিশে লিখে দিয়েছে বলে। অবশেষে তাদের মুখ থেকে সব কথাগুলো শোনার পর আমি দিদির নিকট সব কথাগুলো আলোচনা করেছিলাম। তাছাড়াও তোরও যদি আমার মুখের কথাগুলো বিশ্বাস না হয়ে থাকে, তাহলে আমার মোবাইলখানা খুলে দেখ। তখন তার শাশুড়ির এবার আবির্ভাব, কার না ওই প্রিয়ার দিদির শাশুড়ি, এই শিল্পা দেখ। তখন শিল্পা কি বলে, শিল্পা তার মানে ওর দিদির নাম শিল্পা, বলছে এই শিল্পা দেখ, মানে শাশুড়ি তো একটু মানে ধমকা করে, আগেকার যুগে আরো বেশি করতো। তুই তো আমাদের ছেলেকে বরবাদ করে আমাদেরকে বড় লোক দেখে আমার পারমিশনটা না নিয়ে আমাদের বাড়ির বউ হয়ে ঢুকে পড়লি। তারপর তোর বোনটাও দেখছি তোর থেকেও চালাক কম নয়। কেননা আমি বিশেষ করে মনে মনে ভেবেছিলাম এক পক্ষে ভালোই হয়েছে, কারণ তোর বাবা বাড়ি থেকে তোদের বংশের আর কেউ আমাদেরকে জ্বালাতন করার জন্য আমাদের বাড়িতে আসবে না। কিন্তু তোর
বোনটা আমাদের বাড়িতে এসে সে অতি চালাকের সহিত আমার মনের কথাগুলো বা তোরও আমার মধ্যে বলা বলি সব কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনে নিয়েছে। তাই তোকে আমি সতর্ক করে দিয়ে বলতে চাইছি, তুই নিজের মুখে তাকে মানা করে দিবি না আমাকে মুখ খুলে তাকে বলে দিতে হবে তোর মতো অতি চালাক মেয়ে আমাদের বাড়িতে আর কোনোদিনের জন্য আসবি না? তখন শিল্পা কি বলছে, মা, শিল্পা মানে তার বউ, মা তোমার পায়ে পড়ে অনুরোধ করে বলছি, দোষটা তো আমি নিজেই করেছি। এই অবস্থার জন্য আমার বাবা ও মা বাড়ির মধ্যে কেউ দায়ী নয়। তাহলে আমার করে থাকা দোষের জন্য তুমি শুধু আমাকেই তোমার মতো শাস্তি দিয়ে থাকো মা, যাতে তোমার মনে শান্তি হয়ে থাকে। কিন্তু আমার দোষের জন্য আমার নিরীহ বোনকে কেন আমার দুঃখে দুঃখিত হতে হবে? তখন শাশুড়ি কি বলছেন, আহারে, বোনের উপর তো দেখছি বহুত দরদ, কিন্তু আমাদের বাড়িতে কোনো আজে বাজে মানুষ এসে থাকলে তাদের জন্য সেই টাকাটা আমাকেই করতে হয় খরচ। তাছাড়া তোর বোনকে আমি এখনই এমন কি বা বলে দিলাম যার জন্য তুই আমার মুখের উপর মুখ দিয়ে চলেছিস? তাছাড়াও তার মানে কি আগেকার যুগে বৌমায়েরা শাশুড়ির উপরে একটা কথা বা একটা জবাব দেওয়ার মতো মানে তাদের সাহস ছিল না। তুই হয়তো জানিস না কল্যাণী, তাছাড়াও বলছে তুই হয়তো বৌমা বলছে তুই হয়তো জানিস না কল্যাণী ছাড়াও আমার আরেকটা নাম রয়েছে, তার শাশুড়ির নাম কল্যাণী। বলছে আমার তাছাড়াও আরেকটা নাম রয়েছে, তবে হ্যাঁ আমি আমার এই প্রথম নামটা দ্বারা অতি ভক্তি দেখিয়ে আমার পছন্দের মানুষদের জন্য কল্যাণ করে থাকি। কিন্তু আমি যাকে পছন্দ না করি বা যারা আমার কথার অবাধ্য হয়ে থাকে তখন আমি আমার সেই দ্বিতীয় নামখানা দিয়ে তাদেরকে ধ্বংস করতেও দ্বিধা না করি। তবুও কিন্তু আরেকটা কথার জন্য আমি তোর বিষয়ে ভাবতে বাধ্য হলাম। তোর বাবা ও মা তোর নাম শিল্পা না রেখে শিল্পী রাখলো না কেন? কেননা তুই তো নাচ গান করতে ভালোই জানিস, তবুও কিন্তু আমাদের সরস্বতীর মতন কি তুই পারবি না? তাই শত জন্ম নেওয়ার পর, আর সরস্বতী কে ছিল আপনারা জানতে পারবেন, আমি বলছি না, তাহলে এখানেই মানে পড়ার ইয়েটা কমে যাবে আপনাদের। তখন প্রিয়া কি বলছে, এবার প্রিয়া কি বলছে, ওখানে তার শাশুড়ির কথা শেষ হলো, এবার প্রিয়া বলছে তাছাড়া আর অনেক কথা বাকি থেকে গেল। তার বান্ধবী কি বলছে, বলছে এইসব কথাগুলো আমি রেকর্ডিং করে নিয়েছি আমার মোবাইলে, তাছাড়াও আরো অনেক কথা বাকি থেকে গেল। কেননা পরের বাড়িতে গিয়ে অত সব কথা মোবাইলের ভিতর ধরে রাখা যায় না। তখন ছোটবেলা কি বলছে তার বান্ধবী, তাহলে তোর কথা মতো জানা বললো যে সেই দিন থেকে তুই হয়তো তোর নিজের দিদি শ্বশুর বাড়িটাকে পরের বাড়ি বলে ধরে নিয়েছিলি। তখন প্রিয়া কি বলছে, তোর কথাটাই ঠিক শোনা, কেননা সেদিন থেকে আমি ভাবতে বাধ্য হয়ে পড়েছিলাম এই জীবনে আমার দিদির এই বাড়িখানা কোনোদিনের জন্য হতে পারে না। তাছাড়া দিদির জীবনে ঘটে থাকা ওইসব অশান্তির কথাগুলো জামাইবাবুর কানেও তোলা মানা ছিল। তার মানে আমার দিদি হয়তো জেনে বুঝে তার জীবন বিসর্জন করে দিয়েছিল। তাছাড়াও এত সব ঘটনাগুলো দেখে শুনে আসার পরও আমি কিন্তু মায়ের নিকট বলে থাকতাম তোমার শিল্পা বিটি বা আমার বোন শ্বশুর বাড়িতে গিয়ে খুব সুখে ও শান্তিতেই রয়েছে। তার জন্য মায়ের যাতে দুঃখ না হয় সেই জন্যই তার বোন মানে তার দিদির জ্বালাতন দেখে আসার পরও কিন্তু মায়ের নিকট লুকিয়ে রাখতো সেই কথাগুলো। তাছাড়া তার জন্য তোমার ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই, মাকে সান্ত্বনা দিয়ে কোথায় বলেছিল। কেননা ওই অবস্থা দিদি আমাকে তার জীবনের দিব্যি দিয়ে বলছে, দিদি মানা করেছিল বাবা মায়ের নিকট এইসব কথাগুলো কোনো দিনের জন্য তুই বলবি না, কিছুদিন সহ্য করে নিতে পারলে আমার জীবনে আবারও কোনোদিন না কোনোদিন সুখ এসে ধরা দেবে, এটাই তার দিদি তার বোনকে সান্ত্বনা দিয়ে বলেছিল। তাছাড়াও আমরা সবাই জানি আমাদের দেশে মরুভূমির মরিচিকাটি অবস্থান করে চলেছে, তাহলে আমাদেরকে তো তার মান সম্মান রাখতেই হবে। কবু আশা আবার কবু নিরাশা, কিন্তু বাবা মার নিকট হয়ে বাবা মার কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিনের জন্য ক্ষমা করতে পারবো না। কেননা এ বিষয়ে তোরও তো অজানা নেই। মহাপদ্মের পদ্মাবতী কাহিনীটির ভিতর শুভজিৎ নামে যুবকটি বলে গেছেন আমাদের ছেলে মেয়েদের কোনো দোষে
বাবা মায়েদের কিছু হয়ে গেলে তার জন্য দায়ী হতে হয় একমাত্র আমাদের মতো অবুঝ বা অধম সন্তানদিগকেই। তাছাড়া ওনাদের কিছু হয়ে গেলে তখন তুই ও তোর ভাই, তুই ও ভাই কার নিকট থাকবি? সেদিন থেকেই আমি আমার দিদির কথাগুলো মেনে নিয়ে বাবা মায়ের নিকট দিদির আসল দুঃখের কথাগুলো বলার মতো সাহস পেলাম না। কিন্তু দূরে থাকলেও মায়ের মন সন্তানদের সুখ দুঃখের সব কথা জানতে পারে। তাই মা দিদির জন্য মাঝে মাঝে অযোধ্যায় কাঁদতে থাকে। তখন আমি মাকে গিয়েও ভুলাতে পারি না, বরং ভুলাতে গেলে মায়ের অশ্রুনির গভীর স্রোতের সৃষ্টি হয়ে যেন গঙ্গা যমুনায় সঙ্গম করার চেষ্টা করে। তাই আমি মাকে মাঝে মাঝে বলে থাকি, মা আমরা তো যমজ দুই বোন, তাহলে তোমার নিকট কিছুক্ষণের জন্য আমি নিজের বেশ ধারণ করে মা ও মেয়েতে কথা হব, আবার কিছুক্ষণের জন্য আমি দিদির বেশ ধারণ করে তোমার সাথে কথা হব দিদির হয়ে। আমার কতটা বুদ্ধিমান ওই তার বোন শিল্পা, এই শিল্পা নয় তার বোন প্রিয়া, আর শিল্পা তো বড় তার দিদি, যার জন্য তুমি জানতেই পারবে না আমার দিদি তোমার তোমার মনের ভিতর নেই। তারা দুই জমজ বোন, তাই বলছি যে আমি দিদি পোশাক পরে আমি তোমার সাথে কিছু সময় কাটাবো, তাহলে তুমি বুঝতে পারবে না যে দিদি তোমার নিকট নেই বলে বা আমাদের সংসারে নেই বলে। তাছাড়া দিদিও তো তার সব দেশগুলো আমাদের বাড়িতে ছেড়ে রেখে গেছে। তখনই আমার মা আমার মুখে নাদানি নাদানি কথাগুলো শোনার পর দুঃখ করা হলেও উনার মুখে ও ঠোঁটের কোনায় কোনায় হাসির ঝলক ছড়াতে থাকে, কিন্তু সেই হাসির ঝলক মায়ের মুখে বেশিক্ষণের জন্য থাকে না, বরং আমার কথাগুলো শোনার পর থেকে মা আরো বেশি দিদি দুঃখে দুঃখিত হয়ে কেঁদে কেঁদে নিজের মনকে ভেঙে ফেলেন। তাহলে আমি বা কি করি বল সুরা? তখন ছোটবেলা কি বলে, আয় তোর চোখের জল ভালো করে মুছে ফেল এবং হিম্মত রেখে আমার নিকট শপথ করে বল, আজের দিনের পর থেকে আমি আর আমার দিদির জন্য কোনোদিনও চোখের জল ফেলে আমার মনকে দুর্বল করব না। তাছাড়া তুই কি আজ পর্যন্ত কারো নিকট শুনেছিস আমাদের পৃথিবী থেকে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া কোনো মানুষের জন্য বা স্বর্গে গিয়ে বসবাস করা কারোর জন্য দুঃখিত হয়ে করুণ সুরে কান্নাকাটি করে 20 বা 50 লিটার চোখের জল ফেলে দিলে সেই চোখের জলের ভিতর থেকে আমরা সেই হারিয়ে যাওয়া মানুষ থেকে আবারও আমাদের সাজানো গুছানো এই সংসারের মধ্যে পেয়ে যাব? তাহলে কত বুদ্ধিমান যে আমরা যদি কোনো মানুষ স্বর্গবাসী হয়ে যায়, তাহলে আমরা যদি কেঁদে কেঁদে অনেক 20-50 লিটার অশ্রু জল কোনো বালতির মধ্যে রেখে ড্রামের মধ্যে রেখে তার ভিতর থেকে কি সেই মানুষটি আসবে? এই কথাই তার বান্ধবী তার আরেক বান্ধবীকে বুঝিয়ে বলছে, তোর মনে ভাবনা যদি তাই ভেবে থাকিস, তাহলে আমি কিন্তু তোকে কোনোদিনের জন্য কান্নাকাটি করার জন্য মানা করতে পারবো না। তোর মনের ইচ্ছা যত পারিস কাঁদতে থাকিস। তখন প্রিয়া কি বলছে, তোর কথাটাই আমি শিরোধার্য করে নিলাম সুরা। আজ থেকে আমি তোর যাওয়া স্পর্শ করে শপথ নিয়ে বলছি, আমি আজকের দিনের পর থেকে আমার দিদির জন্য এক বুঁদো আমার চোখের জল ফেলবো না। তার পরিবর্তে আমি আরো ভালোভাবে তদন্ত করে দেখব, এতে যদি দিদির দোষ না থাকে তাহলে তার প্রতিকার করে সারা দেশ বিদেশে আমাদের মতো রমণী জাতির জীবনে শান্তি এনে দিয়ে সবার জীবন সুখের আলোয় আলোকিত করে যাব, যাতে তারাও এই দুনিয়ায় এসে ছেলে বা পুরুষদের মতো সমান অধিকারী হতে পারে। তখন কি বলছি, সুরবালা কি বলছে, আমি তোর বান্ধবী হয়ে সাহস দিয়ে বলছি, আমার মনের ভিতর আমার হৃদয়ে যত ক্ষমতা সাহস রয়েছে তার সবটাই তোর মনোবাসনার কাজে লাগিয়ে দেব। তাই ভগবানের নিকট আমার প্রার্থনা, তোর মনের আশা যেন পূরণ হয়ে থাকে। তাছাড়াও তোর মনের আশা পূরণ করতে গিয়ে আমিও আমার বন্ধু দুইজনকে অনুরোধ করে বলবো, তোমরাও আর তোমাদের জীবনে আমাদের মতো নারী জাতিদের নিয়ে ভাঙাচুরার খেলা খেলো না। তাই তোমাদের একটা জীবন বিসর্জন দিয়ে হলেও তোমরা আমাদের মতো রমণী জাতির জন্য কিছু করো। প্রিয়া কি বলছে, আয় সুরা, তাহলে বাবা মায়ের সাথে দেখা করে যা। তখন ছোটবেলা কি বলছে, না প্রিয়া,
আজ আমার আর সাহস হচ্ছে না ওনাদের সাথে দেখা করার মতো। তাছাড়া আজ কি বলে আমি ওনাদের সাথে কথা বলবো, কেননা আমাকে দেখে ওনারা আরো বেশি কান্নায় ভেঙে পড়বেন। তোর প্রিয়া কি বলছে, তাই যে কোনো প্রকারে হোক না কেন এসেছিস যখন, তখন তো বাবা মায়ের সাথে দেখা করতেই, দেখা করে তো কথা বলতেই হবে। কেননা আমরা যদি কোনো বন্ধু বান্ধবদের বাড়িতে যাই, তার মা বাবারা, আমার বন্ধু বান্ধবীর মা বাবারা যতই দুঃখিত অবস্থায় থাকুন না কেন, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যত দুঃখিত অবস্থায় থাকুন বা আনন্দিত অবস্থায় থাকুন না কেন, ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বা ওনাদের আনন্দে আনন্দিত উপভোগ করার জন্য দেখা করতেই হবে। না দেখা করে যদি চলে আসি, তাহলে সেটা কিন্তু আমাদের উচিতের মধ্যে হবে না। তাছাড়া এই অবস্থায় তোদেরও তো এটাই হলো কর্তব্য, ওনাদের হৃদয়ের ভিতর ঢুকে পড়া, চোখের জল দ্বারা সব দুশ্চিন্তাগুলো বাইরে বের করে দিয়ে ওনাদের মনকে হালকা করে দেওয়া। আমরা এই কথা শুনেছিলাম বা এখনো শুনে থাকি যে কেউ যদি বিশেষ দুঃখে দুঃখিত হয়ে পড়ে, তাহলে যদি কান্নাকাটি করে তারা অশ্রু নিয়ে বয়াতে থাকে বা অশ্রু জল ফেলতে থাকে, তাহলে তো তাদের দুঃখের ভিতর থেকে যে বালুচরের মতো অন্তরে বা হাতের মধ্যে যে দুঃখটা জমে থাকে, সেটা হয়তো ধুয়ে যায়। সেই কথাটা জমাত আমি কি বলছি আপনারা একটু বুঝবেন। আমি হয়তো কি বলে দিচ্ছি, কেননা আমি সবসময় চঞ্চল অবস্থায় থাকি এবং তাড়াহুড়ো, আমার ভিডিওটি শেষ হয়ে যাবে বলে হয়তো আমি তাড়াহুড়ো করতে বাধ্য হয়ে পড়ছি। নয়তো ওই চোখের জল উনাদের অন্তরে জমা হতে হতে একদিন না একদিন উনাদের বুকের মধ্যে বালুর মতো চর বেঁধে সেখানে মনোরোগের ব্যাধির ভাইরাস বাসা তৈরি করে চিরদিনের জন্য বসবাস করে থেকে যাবে। তখন ছোটবেলা কি বলছি, তোর কথাটা একদম ঠিক প্রিয়া। তাহলে আমিও মাসিমাকে কান্দিয়ে দিয়ে নিষ্ঠুরের মতো আমাদের বাড়িতে হাসতে হাসতে রওনা হব। এই তো এবার দেখুন, এত দুঃখের দিনেও দুই বান্ধবীর মধ্যে একটু আরেক বান্ধবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সেই পুরানো মজা ঠাট্টা করে চলেছে দুই বান্ধবীতে। আমি লেখক, আমি কিছু বলতে চাই। আমি যেহেতু তাদের নিয়ে এই বইখানা লিখছি, সেই জন্য তাদের বলা বলি সব প্রকার কথাগুলো আমাকে আবার উদ্ধৃত করে এই বইখানার মধ্যে আপনাদের পড়ার জন্য লিখে জানাতে হচ্ছে। সেই সব কথাগুলো লিখতে গিয়ে আজ আমি প্রত্যক্ষ নিজের চোখে যা দেখলাম, তা হয়তো আমার জীবনে এমন দৃশ্য এর আগে আর কোনোদিনও আমার নজরে পড়েনি। কেননা ছোটবেলার কথাগুলো তার প্রিয় বান্ধবী প্রিয়ার নিকট বলা শেষ হতে না হতে তারা যেন দুই সহোদরা বোনের মতো কোলাকুলি হতে তাদের চার নয়নে অযোধ্য ধারায় বাড়ি বর্ষণ করতে করতে সেই বাড়ি যেন গঙ্গা যমুনার সঙ্গম হতে লাগলো। তার কিছুক্ষণ পর তারা দুজনাই প্রিয়ার বাবা ও মায়ের সাথে দেখা করতে গেল। কিন্তু সেখানে গিয়ে ছোটবেলার সাথে প্রিয়ার বাবা মায়ের কি কি কথা হয়েছিল সেগুলো আমি আর লিখতে পারলাম না। কেননা আমি সব কিছুকে সহ্য করে নিতে পারি, কিন্তু বাবা মায়ের চোখের জল বা ওনাদের কান্নাকাটি দেখতে তা সহ্য করতে পারি না, দেখে তা সহ্য করতে পারি না বলে আমি সেখান থেকে দূরে হেঁটে গেছিলাম। আর এই কারণেই আমি যদি মোবাইল থেকে কোনো গানও শুনি বা কোনো অভিনয়ও শুনি, তাহলে আমিও আমার চোখের জল রোধ করতে পারি না। অবশেষে তাদেরকে উপহার দিতে আমি বাধ্য হয়ে থাকি। এই বয়সেও আমি তাদেরকে উপহার দিতে বা তাদের গুণগান করতে বাধ্য হয়ে থাকি। তাতে হয়তো যদি ওনারা আমার প্রতি খারাপ ভেবে থাকেন, তাহলে জানবো যে আমার এটা ভাগ্যের দোষ। কিন্তু আমি তাদের ভালোর জন্যই হয়তো আমি করার চেষ্টা করি এবং সবারই ভালোর জন্য করার চেষ্টা করি। কেননা আমি একথা পুরোপুরিভাবে জেনে গেছি যে আমাদের বয়স হয়ে গেছে, আমাদের আর কারো কোনো কাজে লাগবে না, কিন্তু ছোটদেরকে সবার কাজে লাগবে। তারাই হবে ভারতের নাগরিক, দেশের নাগরিক এবং সারা দেশ বিদেশের কি বলবো একজন সারা দেশ বিদেশের ধ্রুব তারা, তারা সারা দেশ বিদেশের একজন কি বলবো
তারাই হবে সবকিছুই, মানে সারা দেশ বিদেশের জন্য তারাই সবকিছু করতে পারবে বা করে যাবে। কিন্তু আমাদের জীবনের কথা, তাই আমি আমাদের জীবনের কথা বা আমার জীবনের কথা না ভেবে আমি সারাদিন সারা খেটে আমি অন্যের বা ছোটদের জীবন কিভাবে মানে আমি উন্নতি রাস্তায় নিয়ে যেতে পারবো, সেই সব কারণেই আমি এই সব মানে জিনিসগুলো বা এই সব কর্মগুলো আমি করে চলেছি। এবং আরো আমি আমার মনের ভিতর চর বেঁধে রাখা বা চর বেঁধে থাকা যত সব কথা মানে বালু চরের মতো জমে আছে, আমি একে একে আপনাদেরকে সবাইকে আমি শুনিয়ে থাকবো। তবুও কিন্তু এই ভিডিওটি অতি বড় হয়ে যাবে বলে আমি এই ভিডিওটি আপাতত সমাপ্ত করতে বাধ্য হচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিনোদনে থাকুন এবং আপনাদের ছেলে মেয়েদেরকে মানে সময় মতো মানে বিদ্যালয়ে বা স্কুলে বা কলেজে পাঠিয়ে থাকুন, তাদের জীবনে মানে সদাবেলায় হাসি ও খুশিতে ভরিয়ে দিন। এই হলো ভগবানের নিকট আমার প্রার্থনা। আরেকটি ভিডিও নিয়ে আসছি।